গুড মর্নিং। আজকে রোববার ছুটির দিন, কিন্তু সকালটা বেশ বিজি, কারণ যে সিচুয়েশন তৈরি হয়েছে সেই সিচুয়েশনটা মোটেই ভালো না। তো আহ, এই মুহূর্তে মোটামুটি কনফার্ম যে আয়াতুল্লাহ খামেনেই আর বেঁচে নেই, ইরানের সর্বোচ্চ ধর্মগুরু যিনি। ফলে আমি যেটা বারবার বলছি, আমার চ্যানেলেও বারবার বলছি, যে 24 ঘন্টা বারবার বলছে যে মরণ কামড়টা খুব খারাপ জিনিস, কিন্তু মানে আহত বাঘ ভয়ঙ্কর। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ইরান কি করবে এখনো পর্যন্ত আমরা জানি না, যদিও আয়াতুল্লাহ খামেনির ছেলে এই মুহূর্তে সেই জায়গাটা নিচ্ছেন বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। নিঃসন্দেহে গোটা বিষয়টা খুব তাড়াতাড়ি রিটালিয়েট করেছে, এবং এটা তো ফ্যাক্টর যে ইসরায়েল এবং আমেরিকা যদি চায়, অন্তত ভেনেজুয়েলার পরে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুটা প্রমাণ করে যে তাদেরকে আটকে রাখার শক্তি এখনো বিশ্বের বাকি কোনো দেশের হয়নি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আবারও যদি এই ইরান ডুবে যায়, তাহলে গোটা মধ্যপ্রাচ্যে আবারও ইসরায়েল এবং আমেরিকার বারবারন্ত হবে, এবং ইসরায়েল দেশটার যে ম্যাপটা, এটা মিডিয়ে দেবে না, ম্যাপটা আরো বেশি চওড়া হবে। এটা নিয়ে কোনো দ্বিমত নেই। প্যালেস্তাইন বলে আর কোনো রাষ্ট্র থাকবে না ওখানে, গাজার জায়গায় ওখানে ডোনাল্ড ট্রাম্প টাওয়ার ফাওয়ার হবে, গোটা মধ্যপ্রাচ্য পাল্টে যাবে। এবং তো এটা এতদিনে নিশ্চয়ই আমি মুসলিম ইউনিটির কথা যদি বলি, ওটা খুব একটা ভুলভাল। ওইসব মুসলিম ইউনিটি বেলডাঙ্গায় থাকে, পাক সার্কাস, মল্লিক বাজার বাংলাদেশে থাকে। আলটিমেটলি গোটা বিশ্বে প্রমাণ হয়ে গেল এটা নেই। তারা নিজেদের মধ্যেই ভয়ঙ্করভাবে বিভক্ত, বিশেষ করে ইউএই, সৌদি। তারা এখন আর ওই ধর্মভিত্তিক জায়গাটা নিয়ে তারা অনেক বেরিয়ে এসছে, তারা ডেভেলপমেন্টের দিকে ফোকাস করেছে, তারা অন্য মার্গে চলে গেছে। এখন ব্যবসাটা তাদের কাছে মুখ্য। ফলে আমরা সচরাচর যে দাগিয়ে দিই মুসলিম কান্ট্রি খুব গোড়া, খুব অন্যরকম, এই ভাবনাটা কিন্তু এখন অনেক সরে গিয়েছে। ইরানে দেখুন, ইরানে একাংশ তারা প্রচন্ড ক্ষুব্ধ, তারা রাস্তায় নেমেছে, তারা প্রতিবাদ করছে। আরো একাংশ কিন্তু তারা উল্লাস করছে। ফলে বিভক্তিটা প্রচুর রয়েছে, এবং সেটা সব ধর্মের মতো মুসলিম ধর্মেও রয়েছে। ফলে মুসলিম ধর্মকে একতরফাভাবে দাগিয়ে দেওয়া আমার মনে হয় যায় না। এই ঘটনাও তা প্রমাণ করে। এখন বিষয়টা হচ্ছে সৌদি ফৌদির মতন জায়গা, দুবাই ফুবার মতন জায়গা, কাতার, এইসব দেশগুলোতে মনে করা তো খুব সেফ, বা খুব কোনো ঝামেলা নেই। প্রচুর মানুষ দুবাইতে বাড়ি কিনেছেন, ফ্ল্যাট কিনেছেন, তারা বড় লোক আর কি। তো সেইখানেও যখন হামলা হচ্ছে, বুর্জ খলিফাতে একটা ছোট্ট অ্যাটাক হয়েছে, সেটা সামলানো গিয়েছে। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রচুর মানুষ ভিড় করেছেন, সেখানে অ্যাটাক হয়েছে, এয়ারপোর্টের বাজে রকম ক্ষতি হয়েছে। ফলে সার্বিকভাবে সিচুয়েশন কিন্তু ভীষণ টেন্সড। আর এই জায়গায় দাঁড়িয়ে আমরা জানি না ইসরায়েলের ওপরে ইরানের ভয়ঙ্কর কি প্রত্যাঘাত হবে। যদি হয়, সেটা যদি পরমাণু অ্যাটাক হয়, তাতে আশ্চর্য হব না। যদি আমরা জানি না ইরানে এত পরমাণু বোমা আছে কি না, বা ওই লেভেলের কোনো বোমা আছে কি না, বা ধরুন অ্যাটাক হলো, ইসরায়েল সেটাকে ডিফেন্ড করলো। এবারে ডিফেন্ড করার পর যখন এয়ারে ওটা ব্লাস্ট হচ্ছে, তার কি এফেক্ট সেটাও এখনো পর্যন্ত আমরা জানি না, বা আদৌ এটা হবে কিনা সেটাও তো শিওর নয়। ফলে কিন্তু প্রত্যাঘাতটা একটা যেটা হবে সেটা ভয়ঙ্কর, যদিও আইআরজিসির তরফে এটা বলেও দেওয়া হয়েছে। খুব স্বাভাবিকভাবে গোটা বিশ্ব খুব খারাপ। এবং আর একটা বিষয় বলার, শেয়ার বাজার তো আমার ধারণা এখন যা সময়, যখন বাজার কিন্তু আরো পড়তে শুরু করবে, খুব চাপের বিষয়টা। সোনার দাম অবভিয়াসলি বাড়বে, সামনে বিয়ের মরশুম, ফলে চাপ। আর একটা বিষয়, রাশিয়া থেকে তেল কেনা আমরা বন্ধ করিনি, কিন্তু কমিয়েছি তো বটে। যখন এই দিক থেকে তেল কমে, তখন এই হরমুজ প্রণালী বা মধ্যপ্রাচ্যের জায়গা থেকে তেল আমদানির বিষয়টা অবভিয়াসলি বাড়াতে হয়, কারণ ভেনেজুয়েলার সাথে তেলের বিষয়টা এখনো চলছে। তো সেই জায়গায় হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে, মানে হরমুজ ট্রেড বন্ধ করে দেওয়া হয়েছে, তেল পুরো থমকে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমাদের রিজার্ভ যা আছে সেখান থেকে চালানো যেতে পারে, বা যাই হোক না কেন, যদি না হয়, যদি এটা দীর্ঘমেয়াদী হয়, তাহলে অবভিয়াসলি আমরা রাশিয়ার কাছ থেকে তেলকে না বাড়িয়ে সামাল দেওয়ার চেষ্টা করব, কিন্তু ইম্প্যাক্ট পড়বে। টেকনিক্যালি সেন্ট্রাল গভর্নমেন্টের তেলের দাম বাড়ানো উচিত নয় বলে আমার মনে হয়, কারণ এতদিন যখন বিশ্ববাজারে তেলের দাম বন্ধ ছিল, কম ছিল, রাশিয়ার থেকে আমরা তেল কেনা, সস্তায় তেল পেয়েছি, ব্যবসা করেছি, যথেষ্ট আয় করেছে সরকার। তেলের দাম কিন্তু কমায়নি, একই রেখে দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সাধারণ মানুষ এক্সপেক্ট করবো যে না, সরকার দামটা বাড়াবে না, তারা যা লাভ করেছে সেখান থেকে ভরপাই হয়ে যাবে। যদিও কালকে রাত্রিবেলায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম মোস্ট প্রবাবলি, আমার মনে নেই, গোটা 25-30 টাকা কিন্তু বেড়েছে। ডোমেস্টিক সিলিন্ডার দীর্ঘদিন কিন্তু দাম বাড়েনি, এটা একটা ভালো। কিন্তু দীর্ঘমেয়াদী হলে পরিস্থিতি খারাপ হতে পারে। যেমন আমেরিকা বলে দিয়েছে যে যতদিন চায় আমরা বোমা ফেলে যাব। ফলে এই যতদিন চায় যুদ্ধ মধ্যপ্রাচ্য এফোর্ড করতে কিন্তু পারবে না। আর আমার ধারণা ইউএই, বাহারিন, কুয়েত, যে যে দেশগুলোতে ইরান অ্যাটাক করেছে,
তাদেরকে এখনো পর্যন্ত রেস্টুরেন্ট থাকতে বলা হয়েছে, তারা এখন পর্যন্ত যুদ্ধে তারা পাল্টা প্রত্যাঘাত করেনি। এবার তারা যদি একযোগে আক্রমণ করে সেক্ষেত্রে তো খুব তাড়াতাড়ি পরিস্থিতি পাল্টাতে পারে। কিন্তু আবারও বলছি, সিচুয়েশন ভীষণ টেন্সড। ইরান এরপরে কি করবে আমরা কেউ জানি না, ফলে গোটা বিষয়টা হাতের বাইরে না বেরিয়ে যায়। এটা অবশ্য কাকে বলবো আমরা, মানে গোটা বিশ্বই তো খ্যাপারা চালাচ্ছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তো কাউকে কিছু বলার নেই, আমরা হাঁ করে দেখা ছাড়া। তবে মাথায় রাখবেন কিন্তু, আপনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পছন্দ করতে পারেন বা নাই করতে পারেন, কিন্তু মানুষটা গেল, গিয়ে ঘুরে চলে এলো, তারপরে সিচুয়েশন তৈরি হলো। এবং ভাবুন, যে যে দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে প্রত্যেকটা দেশের সাথে আমাদের ভালো সম্পর্ক, কারোর সাথে খারাপ সম্পর্ক না। ইসরায়েলের কেউ, জয়শঙ্কর কালকে ইসরায়েলের সাথে কথা বলেছেন, সেখানকার ফরেন মিনিস্টারের সাথে, ইরানের ফরেন মিনিস্টারের সাথেও কথা বলেছে। বিশ্বের কটা দেশ এরকম আছে বলুন তো? মাঝে মধ্যে একটু না প্রাউড ফিল করুন রাজনীতির আকচাকচি ছেড়ে, দেখবেন ভাল লাগবে, গর্ব হবে নিজের দেশের প্রতি।